চারু নামে একটি মেয়ে ট্রেনে বসে জৈনপুরে তার পিসির বাড়ি যাচ্ছিল, আর ওর সামনের সিটে আরব নামের একটি ছেলে বসেছিল। সে অনেকক্ষণ ধরে চারুকে দেখছিল। কিছুক্ষণ পরে চারুর নজরও ওর দিকে পড়লে চারুও ওকে দেখতে লাগে, আর প্রথম দেখাতেই দুজনের মধ্যে ভালোবাসা হয়ে যায়। আরব যেখানে বড়লোকের ছেলে ছিল, চারু সেখানে ছিল গরিব ঘরে। হ্যালো, আমার নাম রাহুল। আর আপনার নামটা? আমার নাম চারু। বাহ, বেশ মিষ্টি নাম তো। এরপর চারুও আরবের নাম জিজ্ঞেস করে, আর এইভাবেই ওদের কথা শুরু হয়। আর একটু পরেই চারু স্টেশন এসে যায়। আরে দেখো না, কথায় কথায় কখন যে চলে এলাম বুঝতেই পারলাম না। বাই দ্য ওয়ে, তোমার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো। তোমার নাম্বারটা দেবে? আমারও আপনার সাথে আলাপ করে খুব ভালো লাগলো, কিন্তু আমার কাছে যে ফোন নেই। সে কোনো অসুবিধা নেই। তুমি ফিরবে কবে? তুমি বলো, আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করব। 2 দিন পরে, পরশুদিন সকাল 9টায় ট্রেন আমার। এই বলে চারু নিজের পিসির বাড়ি চলে যায়। 2 দিন পর চারু যখন ফেরে, তখন সে আরবকে প্ল্যাটফর্মে বসে থাকতে দেখে। আরে আরব, তুমি এখানে কোথা থেকে? এই তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এই দেখো, তোমার জন্য একটা ফোন নিয়ে এসেছি। আর প্লিজ তুমি না করো না, কিন্তু এই প্রথম আমি তোমায় কোনো গিফট দিচ্ছি। তুমি বরং এটা ভাবো, এটা আমি আমার জন্যই করছি, যাতে তোমার সঙ্গে কানেক্টেড থাকতে পারি। তারপর চারু ফোনটা নিয়ে নিল, আর এরপর থেকে ওরা দুজনে সারাদিন ধরে কথা বলতে লাগলো। কিছুদিনের মধ্যেই ওদের ভালোবাসা বেড়ে যায়, আর ওদের বিয়ে হয়ে যায়। আর চারু নিজের বড়লোক শ্বশুর বাড়িতে চলে আসে। চারু, আমার লাঞ্চটা প্যাক করে দাও, অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আনছি। আর চারু তাড়াতাড়ি করে ওর টিফিন প্যাক করে দেয়, আর আরব অফিসে চলে যায়। অফিসে গিয়ে আরব জানতে পারে যে আজকে সন্ধেবেলা ওদের পার্টি আছে, যেখানে ওর ওয়াইফকে আনার জন্য সব বন্ধুরা ওকে ফোর্স করতে থাকে। সন্ধেবেলা বাড়িতে এসে ও চারুকে এই ব্যাপার নিয়ে বলে, চারু, আজকে আমার অফিসে একটা অফিসিয়াল পার্টি আছে। সবাই বলছিল যে বৌদিকেও নিয়ে আসতে। সবাই আসলে তোমার সাথে দেখা করতে চায়। আমি আর তোমার অফিসের পার্টিতে? না না বাবা, তুমিই চলে যাও। তাছাড়া আমার কাছে তো কোনো ভালো ড্রেসও নেই। আরে যে কোনো শাড়ি পরে নাও না, প্লিজ, মানা করো না। আরব জেদ করলে চারু শাড়ি পরে পরের দিন পার্টিতে চলে যায়। চারু নতুন বউ হওয়া সত্ত্বেও ওর শাড়ি ছিল খুব সস্তার, তাই দেখে অন্যান্য মহিলারা ওকে নিয়ে মজা করতে থাকে। ও, তুমিই হলে আরবের ওয়াইফ, যার এত প্রশংসা করে আরব? পছন্দ তো ঠিক আছে, কিন্তু তুমি এ কি পরে এলে? তুমি জানো না যে তুমি কোথায় যাচ্ছ? অন্তত একটা ভালো শাড়ি তো পরে আসতে পারতে। এইসব শুনে চারুর খুব খারাপ লাগে, কিন্তু সে আরবকে কিছুই বলে না। এইভাবেই সময় যেতে থাকে, আর চারুর বন্ধুত্ব আশেপাশে থাকা সব মহিলাদের সাথে হয়। ওরা সবাই কিটি পার্টি করত, আর ওরা চারুকেও এর মধ্যে ইনভলভ করে নেয়। কিছুদিন পরে সে প্রথম কিটি পার্টিতে যায়। গিয়ে দেখে সব মহিলারা ভারী ভারী আর দামি শাড়ি পরে আছে, কিন্তু চারুর শাড়ি খুব একটা ভালো ছিল না বলে সে চুপচাপ করে এক কোণে বসে থাকে। ওকে দেখে সব মহিলারা ফিসফিস করতে থাকে, আর তাই দেখে চারুর খুব খারাপ লাগে। তাই ওই পার্টি থেকে ফিরে এসে চারু তার শাশুড়িকে বলেন, মা, আমাকে কিছু দামি শাড়ি আনিয়ে দিন, কারণ আমার কাছে না পার্টিতে পরার জন্য কোনো দামি ভারী শাড়ি নেই। কিটি পার্টিতেও সবাই দামি আর ভারী শাড়ি পরে আসে, আর আমার কাছে সব হালকা শাড়ি। দেখো বৌমা, বড় শ্বশুরবাড়ি দেখে বেশি চাহিদা করবে না। কপাল ভালো তাই উড়ে এসে জুড়ে বসেছ। ছেলের পছন্দ বলে, না হলে তোমাকে কি আমি এই বাড়িতে ঢুকতে দিতাম? আর কোনো দামি শাড়ি স্বপ্ন দেখার কোনো দরকার নেই, যা আছে তাই পরো। আর এতই যদি শখ হয় দামি শাড়ি পরার, তাহলে তোমার মা বাবাকে বলো, ওই ভিখিরিগুলো নিশ্চয়ই দিয়ে দেবে। আরে এসো এসো চারু, কেমন আছো? তখনই সবাই চারুর সস্তা শাড়িটা দেখে ওকে বলে, কি চারু, তোর কাছে কি আর অন্য কোনো শাড়ি ছিল না? না রে, আমার শাশুড়ি কিনে দেয় না। এইসব শুনে চারুর বান্ধবীরা ওকে বাড়ি থেকে চুরি করার পরামর্শ দেয়। বান্ধবীর এই পরামর্শটা চারুর খুব পছন্দ হয়, আর সে একদিন সুযোগ বুঝে শাশুড়ির লকার থেকে 20,000 টাকা চুরি করেই নেয়। আর পরের কিটি পার্টিতে চারু দামি শাড়ি পরে যায়। তোর আইডিয়াটা না দারুণ ছিল। আর হ্যাঁ, ঘি যদি সোজা আঙুলে না ওঠে তাহলে তো বাঁকা করতেই হবে। এখন এটা চারুর অভ্যাসে পরিণত হয়ে যায়। ও প্রত্যেকবার অল্প অল্প করে শাশুড়ির লকার থেকে টাকা চুরি করত, আর শাশুড়ি সন্দেহ করলে ও বলতো যে আপনি আজকাল ভুলে যাচ্ছেন। আচ্ছা, হয়তোবা আমি ভুলেই গেছি। আমি মনে হয় এই কটা টাকাই রেখেছিলাম। কিন্তু বৌমা, এটা বলো, তুমি এত দামি শাড়ি কোথা থেকে পেলে? কে দিল?
আরে মা, আরবের এক বন্ধু আছে, তার ওয়াইফ দিয়েছে। এরপর থেকে সে প্রত্যেক পার্টিতেই নতুন শাড়ি পরতে লাগলো। তারপর একদিন, মা আমি পার্টিতে যাচ্ছি, বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে, মা আসছি, বাই, এই বলে চারু শাশুড়িকে অ্যাটিটিউড দেখিয়ে পার্টিতে চলে গেল। আর এই দেখে সরলা দেবী ভাবতে লাগলেন, আমি তো ওকে নতুন শাড়ি দিইনি। ওই রাতেই চারু শাশুড়ির লকার থেকে হার চুরি করতে গেল। তখনই পেছন থেকে শাশুড়ি চলে এলে চারুর মুখ তো একদম ফ্যাকাশে হয়ে যায়। আর ওর শাশুড়ি ওকে চুরি করতে হাতে নাতে ধরে নেয়। বৌমা, এটা কি করছো আমার লকারের সামনে? মামা মানে ওই আলমারিটা খোলা ছিল, তাই বন্ধ করছিলাম, জানি না কি করে খোলা ছিল। মানে এখনো তুমি মিথ্যে কথা বলছো? আমি তোমাকে হাতে নাতে ধরার পরেও? এবার থামো বৌমা, আর কত মিথ্যা কথা বলবে? এবার বুঝতে পেরেছি, তোমার দামি শাড়ি কেনার জন্য তুমি নিজের বাড়িতেই চুরি করছো। আমি তো শুধু এতদিন তোমাকে পরীক্ষা করছিলাম যে তোমার মধ্যে লোভ আছে কিনা। আমি তোমাকে এ বাড়ির সমস্ত দায়িত্ব দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমার বিশ্বাসটাই ভেঙে দিলে। তখনই আরবও ওখানে চলে আসে। আমি জানতাম না চারু তুমি এতটা নিচে নামতে পারো। এরপর চারু নিজের ভুলটা বুঝতে পারে আর ওদের দুজনের কাছেই ক্ষমা চায়। আর মন থেকে ক্ষমা চাইলে আরব আর সরলা দেবী ওকে ক্ষমাও করে দেয় আর ওর ওপর আবার বিশ্বাস করে। এরপর শাশুড়ি সমস্ত দায়িত্ব চারুর হাতে তুলে দেয়। আরে জেঠিমা, তুমি এখানে? আমি কখন থেকে তোমাকে খুঁজে যাচ্ছি। আমার এই ওড়নাটা একটু পিকো করে দাও না। কেন, তোর মা কোথায়? মাকে তো 1 সপ্তাহ ধরে বলছি, মা তো কোনো না কোনো বাহানা করে দিচ্ছে। তুমি করে দাও না। আরে না না, আমাকেও তো রেডি হতে হবে। দাঁড়া, আমি তোর মাকে বলে দিচ্ছি। কিন্তু মহারানী কোথায়? মা মনে হচ্ছে নিজের ঘরেই আছে। এরপর অনুরাধা কাবেরীকে নিয়ে সোজা ওর মা বিমলার ঘরে গেল। মা যে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, তাও আবার নাকে দুপোটা সর্ষের তেল দিয়ে। কে বলবে ওর ছেলের বিয়ে? আমি অতিথি হয়ে বিয়ের সব কাজ করে যাচ্ছি, আর ও ছেলের মা হয়ে নাক ডেকে ঘুমোচ্ছে। মা, ও মা, উঠে যাও, দেখো জেঠিমা এসছে। এই কে রে? ও দিদি, তুমি? এসে বসো। তা এখানে বসে কি করব? তোর সাথে গল্প করব না তোর মতো নাক ডাকবো? সত্যি বিমলা, মানুষ চাঁদে পৌঁছে গেল, কিন্তু তুই পাল্টালি না। আরে না দিদি, সেরকমটা নয়। কদিন ধরে বিয়ের খাটাখাটনি চলছে তো, তাই কোমরটা সোজা করার জন্যই শুয়েছি। বুঝতেই পারিনি কখন চোখটা লেগে গেল। তুমি রাগ করো না দিদি, বলো কি কাজ করতে হবে, আমি এখনই করে দিচ্ছি। হ্যাঁ, সে তো করতেই হবে। 2 ঘন্টার মধ্যে রাহুল বরযাত্রী নিয়ে বিয়ে করতে বেরোবে। বৌমাকে যা কিছু দিতে হবে আমি সবই প্যাক করে দিয়ে দিয়েছি। তুমি তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে সবার খাবারের ব্যবস্থাটা দেখো, আর তাড়াতাড়ি রেডি হও, নাহলে তোমার কর্তা কিন্তু রাগ করবে। এই বলে কাবেরী ওখান থেকে চলে গেল। আরে মা, এখন আর শোয়ার সময় নেই। ভুলে গেলে জেঠিমা কি বলে গেল? ছাড় তো তোর জেঠির কথা, ও তো সবসময় বাড়িয়েই বলে। জানা, তুই একটু দেখ না রান্নাঘরে কি হচ্ছে। আমি আসছি 10 মিনিটের মধ্যে। আর আমার ওড়না? কি হয়েছে তোর ওড়না? ঠিকই তো আছে। যা তো। মা, এতে তো পিকো করা নেই। আরে অত সব কেউ দেখে না, যা তো পরে নে তো, যা। আরে মা, এবার তো তুমি শুধরে যাও। কালকে তোমার বাড়িতে বউ আসবে, তুমি কি ওর সামনেও এরকম করবে? তুমি জেঠিমাকে দেখো তো, কালকেই এসেছে আর এসে কত কাজ করছে। এই চুপ কর তো, আমি তোর মা, তুই আমাকে শেখাতে আসিস না। বিমলা বরাবরই এরকম ছিল, 1 নম্বরের কুড়ে আর অলস। ওদের 1 ছেলে 1 মেয়ে, ছেলে রাহুল আর মেয়ে অনুরাধা। এর কিছুক্ষণ পরে, আরে কি হলো? আর কত সময় লাগবে? বৌদি বিমলা কোথায়? বাবা, মা তো কিছুক্ষণ আগে গেল পার্লারে তৈরি হতে, এখনো আসেনি। বৌদি এক কাজ করো, সব আচার অনুষ্ঠান তুমিই করে দাও। বিমলার আশায় বসে থাকলে ছেলের আর বিয়েই হবে না। ঠাকুরপো, আজকে আমি আছি, সবকিছু করে দেব। কালকে কি হবে সেটা একবার ভেবেছ? তুমি বিমলাকে কিছু বলো না কেন বলো তো? বৌদি, যার কান দিয়ে কোনো কথাই ঢোকে না তাকে আর কিছু বলে লাভ নেই। তুমি আজকের দিনটা সামলে দাও, কাল থেকে আমার নতুন বৌমা এসে সব সামলে নেবে। আমার বৌমাকে দেখতে খুবই সুন্দর, আর আমার বিশ্বাস সে বাড়িতে এসে সব কাজই সামলে নেবে। গ্রামে মস্ত বড় বাড়ি ওদের, আর জানো ওর বাবা গ্রামের প্রধান। তুমি কি শুধু এইসব দেখেই সম্বন্ধ পাকা করলে? দেখো আবার যেরকম শাশুড়ি সেরকম না বৌমা হয়ে যায়। আরে না না বৌদি, তুমি দেখো বৌমা আমার বাড়িতে পা রাখতেই বাড়িটা স্বর্গ হয়ে উঠবে। নতুন বউ ঋতুর কাছ থেকে সবার অনেক আশা ছিল, কারণ বিমলার কাছ থেকে তো আর কোনো আশাই ছিল না। বিমলার স্বামী জীবনের গ্রামে অনেক বড় কাপড়ের দোকান ছিল। ওদের বাড়িটা অনেকটা বড় আর দোতলা ছিল।
যেখানে কাজের কথা হতো সেখানেই বিমলাকে পাত্তা পাওয়া যেত না। আর বিয়ের কিছুদিন পর, ঋতু, এসে গেছো তুমি? আমি কখন থেকে ডাকছি তোমাকে। হ্যাঁ মা, আমি তো বাথরুমে ছিলাম তাই শুনতে পাইনি। আচ্ছা, এবার যখন এসেছো তখন ঘরটা পুছে সবারকে জলখাবার দাও। কেন মা, ঘর মোছার জন্য আপনি কাউকে রাখেননি? না না, ওসবের কি দরকার। আমি তো একদিন বাদ দিয়ে দিয়ে ঘর মুছতাম। তুমি তো যুবতী, তাই রোজ মুছবে। আসলে মা, আমাদের বাড়িতে তো কাজের লোক ছিল, তাই ওসব কাজ কোনোদিন করিনি। তাই আমাকে দিয়ে ঘর মোছানোর কথা আপনি ভুলেই যান। শোনো বৌমা, এটা তোমার বাপের বাড়ি নয়, আর শ্বশুর বাড়িতে সব বউদেরই সব কাজ করতে হয়। তবে তো এটা আপনারও শ্বশুর বাড়ি, তাহলে আমি আসাতে সবকিছু বদলে গেল কি করে? হে ভগবান, তোমার মা কি তোমাকে এইসব শিখিয়ে পাঠিয়েছে যে কিভাবে শাশুড়ি মুখে মুখে তর্ক করতে হয়? আরে মা, আপনি এরকম গরম তেলের মতো ফুটবেন না তো। দাঁড়ান, আমি আজকে আপনার ছেলেকে বলে সবকিছুর ব্যবস্থা করে দিচ্ছি। সব ব্যবস্থা মানে? ব্যবস্থা মানে 3 বেলার রান্না আর ঘর মোছা বাসন মাজার একটা লোককে রেখে দেব। আচ্ছা, সব কাজ যদি কাজের লোকই করে তাহলে তুমি কি করবে বলো তো? শোনো বৌমা, আমাদের বাড়িতে না কাজের লোক ছিল না কাজের লোক আসবে, আর অত ফালতু পয়সাও নেই। বিমলার ঋতুর মধ্যে যখন ঝগড়া চলছিল তখন বিমলার যা কাবেরী এসে ওদের থামিয়ে বলল, ওফো, এসব তোমরা কি শুরু করেছো? দেখো, তোমাদের ঝগড়া শুনে সব প্রতিবেশীরা মেন গেটের বাইরে দাঁড়িয়ে আসছে। যাও, তোমরা দুজনে নিজের ঘরে যাও, আর এসব কাজ আমি করে দিচ্ছি। এসব কি হলো বৌদি? এবার আমি কি করব? সেটাই, যেটা সব ঘরেতেই করে, যে শাশুড়ি বৌমার ঝগড়া বাড়ার আগেই ছেলে বউকে আলাদা করে দাও। কিন্তু বৌদি, এই তো সবেমাত্র ছেলের বিয়েটা হলো। তা ঠাকুরপো, তুমি কি সেই দিনের জন্য অপেক্ষা করবে যখন শাশুড়ি আর বউ খুন্তি নিয়ে ঝগড়া করবে? জীবনে তার বৌদির কথা ঠিক বলেই মনে হয়। কি গো, আমরা কি একটা কাজের লোক রাখবো? তুমি কি বলছো বিমলা? কাজের লোক যদি রাখতেই হতো তবে তুমি বৌমার সাথে ঝগড়াটা কেন করলে? ভেবেছিলাম বারণ করলে বৌমা মেনে যাবে। এখন যখন বৌমা ঝিকে দিয়ে কাজ করাচ্ছে তখন আমি বা রাখবো না কেন? ভেবেছিলাম বৌমা এলে আমি একটু শান্তি পাবো, কিন্তু আমার কপালেই তো শান্তি নেই। তারপর অনেকদিন ধরে গ্রামে মুষলধারে বৃষ্টি হয়েই গেল, আর যার ফলে গ্রামে বন্যা দেখা দিল। বেশিরভাগ লোকেদের বাড়ি তো বয়েই গেল, কিন্তু জীবনের বাড়ি অনেকটা মজবুত আর উঁচুতে হওয়ার জন্য টিকে রইল। তাই জীবনের বলাতে অনেক পরিবার ওদের বাড়িতে থাকতে এলো। তারপর, কাকি, ওপরে যেও না, ওপরে ছেলে বৌমা আছে, তোমরা সবাই এখানেই থাকো। কি, রাহুল তার বৌমাকে নিয়ে আলাদা থাকে? একই দিন কাল এসছে রে। আরে মা, এটা তো হওয়ারই ছিল। বিমলা বৌদিও তো তার বিয়ের 2 মাসের মধ্যেই তার বরকে নিয়ে আলাদা হয়ে গেছিল, তো যেমন শাশুড়ি তেমনি বৌমা। ওই মহিলার কথা শুনে বিমলার এই প্রথমবার নিজের ওপরে লজ্জা বোধ হয়। তারপর সে চুপচাপ করে ওখান থেকে চলে যায় আর অনেকক্ষণ নিজের ঘরে বসে থাকে। তারপর সে কিছু ভেবে আবার ওখানে এলো আর ওই বুড়ি কাকিকে বলল, কাকি, আপনাদের তো খিদে পেয়েছে, আমি সবার জন্য খিচুড়ি বানিয়ে দেবো। না রে বৌমা, তোর ছেলে বৌমা আমাদের সবার জন্য খাবার বানাচ্ছে, তাই নিচে এসে বলে গেল ওপরে গিয়ে খেতে, তোকে বানাতে হবে না। এই শুনে বিমলা একটু অবাক হয়ে সেও রান্নাঘরে যায়। আরে মা থাক, আমি করে নিচ্ছি। কেন বৌমা, সব পুণ্যি কি তুমি একাই করবে? আর তাছাড়াও এই বৃষ্টির মধ্যে না তোমার কাজের লোক আসবে না আমার কাজের লোক আসবে, তাই মিলেমিশে কাজ করাই ভালো। বিমলার কথা শুনে ঋতু হেসে ফেলল, আর ওরা একে অপরকে জড়িয়ে ধরল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।